হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 যেটা আছে সান্দ্রতা ও পৃষ্ঠটান চ্যাপ্টারের সান্দ্রতা সম্পর্কে আলোচনা হয়েছে আমাদের। আজকে আমরা পৃষ্ঠটান সম্পর্কে আলোচনা করব। পৃষ্ঠটানের মেন যে জিনিস কতগুলো আছে, যেমন হচ্ছে পৃষ্ঠটান কী জিনিস, পৃষ্ঠটান সম্বন্ধে প্রাথমিক ধারণাটা অবশ্যই প্রয়োজন হয় যে পৃষ্ঠটানটা কী। পৃষ্ঠটানের একক পাবো আমরা, মাত্রা পাবো, পৃষ্ঠ শক্তি পাবো, তার সাথে আমরা পাবো পৃষ্ঠটানের জন্য কী ঘটনা ঘটে। যেমন কোনো একটা জিনিসকে যদি জল যদি রাখা থাকে, তাহলে জলের উপর যদি কোনো একটা বই বা কোনো কাপড় যদি রাখি, তাহলে সেটা কি জন্য ভিজে যায়, যেটা তাহলে ভিজে যাওয়া মানে কি তরলটা ধীরে ধীরে উপর দিকে উঠে। তাহলে তরলের আরোহণ বা অবরোহণ সেসব সম্পর্ক নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই তার সাথে স্পর্শকোণ থাকবে। তাহলে মন দিয়ে দেখো, অবশ্যই খাতা কলম নিয়ে বসো। তাহলে শুরু করি। প্রথমে বলি পৃষ্ঠটান। পৃষ্ঠটান দেখো, পৃষ্ঠটান জিনিসটা হচ্ছে কোনটা না, একটু সহজভাবে যদি বোঝাই যে কোনো তলের উপর তলে যদি একটা টান টান পর্দা রাখা আছে বলে আমরা মনে করতে পারি, তাহলে টান টান পর্দা যেরকম আচরণ করে পৃষ্ঠটানের জন্য তল কিন্তু সেরকম আচরণ করবে। যেমন একটা টান টান মনে করো একটা পর্দা আছে, একটা চারদিকে টান টান এইভাবে টান দেওয়া আছে, এদিকেও টান টান আছে, টান টান আছে। যদি মাঝখান দিয়ে একটু ব্লেড বা ছুরি দিয়ে যে মাঝখানে যদি একটু কাটা হয়, তাহলে আমরা কি দেখতে পাই যে এটা এরকম একটা ছিদ্র হয়ে যায়, এই অংশটা সরিয়ে যায়, তাই তো। তাহলে এইভাবে সরিয়ে যাওয়া মানে হচ্ছে কি এইদিকেও বল কাজ করছে, এইদিকেও বল কাজ করছে, বলে তো সেটা ফাঁকা অংশ একটা তৈরি হয়। ঠিক একই রকমভাবে একটা মনে করো বৃত্তাকার একটা রিং নেওয়া হয়েছে, একটা আমরা বৃত্তাকার একটা রিং নিচ্ছি। এরপরে এটাকে যদি আমরা সাবান জলে ডুবাই, তাহলে আমরা কি দেখতে পাবো না, এইটার উপর একটা পাতলা স্বর একটা আটকে যাবে। এরপর এই স্বরের মধ্যে একটা সুতা যদি এলোমেলো যদি দেওয়া হয়, তাহলে সুতাটা এরকমভাবে এলোমেলো অবস্থায় থাকবে। এরপর সুতাটার মাঝখানে যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে সেটা কীরকম হয়ে যায় না, সেটা গোল হয়ে যায়, এরকম গোল আকার ধারণ করে। তাহলে গোল আকার ধারণ করার মানে হচ্ছে এটা কি না, ক্ষেত্রফলটা সবসময় ছোট হইতে চাই। তাহলে এই যে টান টান যদি বলটা না কাজ করে, তাহলে সেটা ছোট হবে কীভাবে, বুঝে গেছে জিনিসটা। তাহলে এইটা তখন একটা বৃত্তের আকার ধারণ করে। এটা হচ্ছে পৃষ্ঠটান ক্রিয়া। তাহলে পৃষ্ঠটান মনে রাখবে সবসময় তরলের উপর তলে ক্রিয়া করে, কখনো তরলের অভ্যন্তরে সেটা ক্রিয়া করে না। তাহলে পৃষ্ঠটানের যে সংজ্ঞাটা সেটা আমরা কীভাবে বলবো, পৃষ্ঠটানের সংজ্ঞাটাতে আমরা কি বলবো দেখো, যে কোনো তলের উপর তলে যদি একটা রেখা আমরা যদি কল্পনা করি, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে আমরা যদি মনে করি যে দৈর্ঘ্যটা হচ্ছে এল এবং ক্রিয়াশীল বল যেটা সেটা যদি এফ হয়, তাহলে পৃষ্ঠটান টি সমান হচ্ছে এফ বাই এল। অর্থাৎ একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল ক্রিয়া করে সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের একক আমরা যেটা পাবো, প্রথমে যদি সিজিএসে বলি, তাহলে সিজিএস আমরা কী লিখবো, এটা হচ্ছে আমাদের ডাইন, এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে ডাইন সেন্টিমিটার ইনভার্স, এটা সিজিএস। আর এসআই যদি বলা হয় সেটা আমরা কি বলবো, নিউটন মিটার ইনভার্স। একক হয়ে গেল, এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই। যদি আমরা মাত্রা নির্ণয় করি, তাহলে মাত্রাটা আমরা কি পাবো না, বলের মাত্রা, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, দৈর্ঘ্যের মাত্রা, তাহলে সেটা আমরা কি পাবো, এম টি টু দি পাওয়ার -2, এম টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের একক এবং মাত্রা। আচ্ছা, এরপরে আসি আমরা পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি বলতে আমরা কোনটা বুঝি, এর সংজ্ঞাটা যেটা সেটা হচ্ছে কি না, একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে পরিমাণ কৃতকার্যের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি আমরা কোনটাকে বলছি না, একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠ শক্তি। এখানে একটা কোশ্চেন এখান থেকে আমরা পাবো, সেটা হচ্ছে কি যে পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান হয়, পৃষ্ঠটানের সমান হয়, সমান, এটা আমরা প্রমাণ করব।
তাহলে কীভাবে আমরা প্রমাণ করব দেখো, একটা আমরা আয়তাকার একটা রিং নিচ্ছি একটা, এটার মাঝখানে একটা মুভেবল তার, অর্থাৎ এই যে এবি যে অংশটা যেটা আছে, এই এবি অংশটা বাধাহীনভাবে এইদিকে এবং এইদিকে চলাচল করতে পারে। তাহলে এ বি সি ডি যে আয়তাকার রিংটা নেওয়া হয়েছে, এই রিংটাকে আমরা কী করছি, একটা সাবান জলে আমরা ডোবাচ্ছি। তাহলে সাবান জলে যদি সেটা এটাকে নিমজ্জিত করা হয়, তাহলে এটার গায়ে একটা স্বাভাবিকভাবে একটা স্বর একটা আটকে যাবে। এরপর এই সাবান স্বরের পৃষ্ঠটান আমরা বলছি টি, এবং এবি অংশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। এবি অংশের দৈর্ঘ্য হচ্ছে এল এবং পৃষ্ঠটান হচ্ছে টি, হয়েছে। তাহলে সাবান স্বরের দৈর্ঘ্য হচ্ছে কত, এল, আর পৃষ্ঠটান হচ্ছে কত, টি। আচ্ছা, পৃষ্ঠটানের সঙ্গে আমি কি বললাম না, একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। তাহলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল নিশ্চয় টি। তাহলে একক দৈর্ঘ্যে যদি ক্রিয়াশীল বল টি হয়, তাহলে এবি অংশে ক্রিয়াশীল বল কত, এল দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল যেটা, সেটাই হচ্ছে এবি অংশে ক্রিয়াশীল বল। তাহলে আমরা কত পাবো না, এল টি। এরপর শুরুতে দেখো আরেকটা জিনিস মনে করাই তোমাদেরকে, যে পৃষ্ঠটান যেটা সেটা পৃষ্ঠেই ক্রিয়া করে উঠতো। তাহলে পৃষ্ঠ মানে উপরি পৃষ্ঠ। তাহলে উপরি পৃষ্ঠ বা তল বলতে আমরা কোন অংশটা বুঝি, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার হাতটা যেটা আছে, এই পাশে একটা তল আছে আর এই পাশে একটা তল আছে। যে অংশটা বাহুর সংস্পর্শ থাকে সেটা হচ্ছে আমাদের তল। তাহলে এই যে সাবান শটটা যেটা আছে, এটা কটা তল আছে, এই পাশটা বাহুর সংস্পর্শে আছে আর অপর পাশটা তো বাহুর সংস্পর্শে আছে। তাহলে এই পাশে একটা তল পাচ্ছি আর ওই পাশে একটা তল পাচ্ছি। তাহলে এই দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে অপর পাশেও এল আছে। তাহলে মোট ক্রিয়াশীল বল এফ সমান আমরা কত বলবো এখানে, 2LT, হয়েছে। আচ্ছা, এরপর এবি যে তারটা আছে সেটাকে যদি খুব ক্ষুদ্র এক্স দূরত্ব যদি আমরা সরাই, এটাকে নিয়ে আসছি কোথায়, এ ডেস্ট বি ডেস্ট অবস্থান, এটাকে আনা হয়েছে। তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান কত লিখব, বল ইন্টু সরণ এক্স। তাহলে বল অর্থাৎ 12T ইন্টু সরণ অর্থাৎ এক্স। তাহলে কৃতকার্য আমরা কত পাচ্ছি, 12TX। তাহলে এ ডেস বা এক্স দূরত্ব সরানোর জন্য এটা হচ্ছে কৃতকার্য। আচ্ছা, এরপর আমরা পৃষ্ঠস্থ সংজ্ঞাতে বলা আছে একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য। তাহলে এইখানে আমরা যখনই এক্স দূরত্ব সরাচ্ছি, তাহলে কতটা ক্ষেত্রফল আমরা বৃদ্ধি করছি। তাহলে আমরা জানি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল আর এটা হচ্ছে কত, এক্স। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, LX। আচ্ছা, এই পাশে একটা তল আছে আর ওই পাশেও তো একটা তল আছে। তাহলে মোট ক্ষেত্রফল এস ইকুয়াল হচ্ছে কত না, 2LX। এরপর একক ক্ষেত্রফল মানে হচ্ছে W/S সমান কত লিখছি, 12TX ডিভাইডেড বাই 12X ইকুয়াল টু টি। 12TX ডিভাইডেড বাই 12X ইকুয়াল টু হচ্ছে কত, টি। তাহলে এই যে যেটা বলা আছে যে পৃষ্ঠ শক্তির সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান, সেটা প্রমাণ আমাদের হয়ে গেল, বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো যে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে। প্রথম আমরা যেটা পাই যে পৃষ্ঠটান যেটা যদি অপদ্রব্য মিশান হয় বা দূষণের মাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে পৃষ্ঠটান কিন্তু কমে যায়। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, আমরা ব্যবহার করি অনেক কিছু, কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারিনি। যেমন আমরা যখন কোনো জিনিস কাচি, তখন কি দিয়ে কাচি, আমরা হয় ডিটারজেন্ট কিংবা সাবান দিয়ে কাচি। তাহলে সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে কাচলে সেটা পরিষ্কার হয়ে যায় কেন, তার কারণ হচ্ছে কি, অল্প অবশ্যই ক্ষার আছে, যেটা ময়লার জন্য সেটা হয়ে যাবে, ময়লাটা পরিষ্কার করবে। আরেকটা জিনিস কি হয়, যখনই সাবান দেওয়া হয় তখন ওই তলের পৃষ্ঠটান বা জলের পৃষ্ঠটানটা কমিয়ে যায়। তাহলে জলের যখনই পৃষ্ঠটান কমিয়ে যায়, তাহলে ছিদ্রমুখে জলটা প্রবেশ করে, যখনই ছিদ্রমুখে জল প্রবেশ করে তখনই ময়লা সরব বাইরে বেরিয়ে যায়, সেটা বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে পৃষ্ঠটানের ক্রিয়া। এরপর আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, অতিরিক্ত চাপ। আরেকটা জিনিস আমরা পাবো সেটা হচ্ছে কি, অতিরিক্ত চাপ। অতিরিক্ত চাপ, দেখো অতিরিক্ত চাপ হচ্ছে কোনটা, আমরা কিভাবে সেটা নির্ণয় করি। একটা আমরা তরল বিন্দু নিচ্ছি, যার ব্যাসার্ধ মনে করছি ক্যাপিটাল আর। তরল বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে কত, ক্যাপিটাল আর।
অতিরিক্ত চাপ পি এর প্রভাবে, চারদিকে একটা চাপ প্রয়োগ করছি, অতিরিক্ত চাপ পি এর প্রভাবে এটার ব্যাসার্ধ যেটা সেটা খুব ক্ষুদ্র একটু বৃদ্ধি পাবে। যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই যে অংশটা যেটা, সেটা মনে করছি ডেল্টা আর। যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে কত? ডেল্টা আর। যদি এই তলবিন্দুর পৃষ্ঠটান যদি টি হয়, তাহলে আমরা প্রথম নির্ণয় করব ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে। তাহলে আমাদের প্রথম ব্যাসার্ধ ছিল আর, পরে কত হয়েছে? আর প্লাস ডেল্টা আর। এটা ক্ষেত্র ব্যাসার্ধ হয়েছে। তাহলে পরে ক্ষেত্রফল হয়েছে আমাদের, এটা যদি ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এস লিখি, তাহলে 4 পাই আর প্লাস ডেল্টা আর স্কোয়ার মাইনাস অফ 4 পাই আর স্কোয়ার। এটা ছিল প্রথমে, পরে হয়েছে এটা। এখান থেকে আমরা 4 পাই কমন নিচ্ছি, তাহলে এটাকে আমরা কী লিখবো? এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙছি, তাহলে আর স্কোয়ার প্লাস 2 আর ডেল্টা আর প্লাস ডেল্টা আর স্কোয়ার মাইনাস অফ আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। এটা আমরা কি লিখব? 8 পাই আর ডেল্টা আর। আর এই যে ডেল্টা আর তার হোল স্কোয়ার, এই যে পার্টটা যেটা, সেটা খুব ক্ষুদ্র হওয়ায় উপেক্ষা করা হলো। ডেল্টার অংশটা এমনিতে ক্ষুদ্র, আর যদি তার স্কোয়ার করি তাহলে আরও ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে এই পার্টটা নেগলিজিবল, খুব কম। এই জন্য আমরা এটাকে করছি না, নেগলেক্ট করে দিচ্ছি এটাকে, আমরা এটাকে হিসাবের মধ্যে আর ধরছি না। তাহলে আমরা কত পাচ্ছি? 8 পাই আর ডেল আর। এটা আমাদের পাইছে, এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এর সমান। এরপরে পৃষ্ঠ শক্তি বা কৃতকার্য ডাব্লিউ সমান আমরা কত জানি? ক্ষেত্রফল বৃদ্ধি ইন্টু পৃষ্ঠটান। তাহলে আমরা ডাব্লিউ সমান কত লিখবো, বা ডেল্টা ডাব্লিউ সমান লিখবো কত? 8 পাই আর ডেল্টা আর ইন্টু টি। একটা আমাদের কৃতকার্য হয়ে গেল। আচ্ছা, এরপর অতিরিক্ত চাপ যদি পি হয়, তাহলে ক্রিয়াশীল বল কত? না চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে বল এফ সমান আমরা কত লিখবো? পি ইন্টু 4 পাই আর স্কোয়ার। ক্রিয়াশীল বল হয়ে গেল। আচ্ছা, সরণ কত? ডেল্টা আর। তাহলে কৃতকার্য ডেল্টা ডাব্লিউ সমান কত লিখবো? এফ ইন্টু ডেল্টা আর, অর্থাৎ পি ইন্টু 4 পাই আর স্কোয়ার ডেল্টা আর। এরপর এটা তো কৃতকার্য পাওয়া গেছে আমাদের, আরেকটা কৃতকার্য পাওয়া গেল ডেল্টা ডাব্লিউ সমান, এটা আরেকটা কৃতকার্য পাওয়া গেল আমাদের। তাহলে দুটো কৃতকার্য সমান। তাহলে আমরা কি লিখবো এখানে? পি ইন্টু 4 পাই আর স্কোয়ার ডেল্টা আর সমান হচ্ছে 8 পাই আর ডেল্টা আর ইন্টু টি। তাহলে ডেল্টা আর ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে আর স্কোয়ার একটা আর, পাই 4 দুগুণে 8। তাহলে দিস এমপ্লাইজ পি ইকুয়াল টু কত? না 2t বাই আর। এটা হচ্ছে আমাদের অতিরিক্ত চাপের মান। এরপর যেহেতু তল বিন্দু যেটা, সেটা তার একটা তল পাবো, খালি উপরের তলটা। যদি বুদবুদ হয়, তাহলে বুদবুদ এবং তলবিন্দুর মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, যে বুদবুদ মানে ভিতর অংশটা ফাঁপা, মানে বায়ু ভর্তি আছে, আর তল বিন্দু মানে হচ্ছে কি পুরাটা তল দিয়ে পূর্ণ করা আছে, অর্থাৎ নিরেট। তাহলে বুদবুদের ক্ষেত্রে আমরা দুটো তল পাবো, একটা ভিতর দিকে একটা পাবো, একটা বাইরের দিকে পাবো। আর তলবিন্দুর ক্ষেত্রে কেবলমাত্র আমরা বাইরের দিকে পাবো। তাহলে যদি আমরা বুদবুদের ক্ষেত্রে হিসাব করি, তাহলে কত লিখবো? না পি সমান 40 বাই আর, দুটা তল পাবো। এই বুদবুদটা যদি তলের অভ্যন্তরে গঠিত হয়, তখন কিন্তু আমরা 2t বাই আর। কারণ হচ্ছে কি, যে বাইরের দিকে তো তল আছে সেটা, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের অতিরিক্ত চাপের রাশিমালা। এরপর আমরা পাবো স্পর্শকোণ। দেখো স্পর্শকোণটা আমরা কিভাবে নির্ণয় করি। কোনো তরল তল কোনো একটা পাত্রের সাথে যে কোণ তৈরি করে, কোনো তরল তল পাত্রের সাথে যে কোণ তৈরি করে, সেটা বলে স্পর্শকোণ। কীরকম না, এইটা একটা হচ্ছে পাত্র, একটা তরল তলটা হয় এইভাবে থাকে। তাহলে এই স্পর্শক বরাবর যদি একটা তল একটা যদি কল্পনা করি, এবং পাত্রের তলের সাথে এইখানে যে কোণটা তৈরি করেছে,
এই কোণটা হচ্ছে আমাদের স্পর্শ কোণ থিটা। এটা হচ্ছে তলতল। আর যদি সেটা অবতল তল হয় অর্থাৎ এইভাবে যদি থাকে তখন এই স্পর্শক বরাবর এইখানে যে কোণটা তৈরি করে এটা হচ্ছে আমাদের থিটা। এটা বলা হচ্ছে স্পর্শ কোণ। এই স্পর্শ কোণের মানের উপর নির্ভর করবে যে কোনো তরল উপর উঠবে না নিচে নামবে। তরল উপরে উঠা বা নিচে নামার জিনিসটা হচ্ছে কি একটু বলি, যে দেখবে কোনো একটা টেবিলের উপর মনে করে জল রাখা আছে, তারপর যদি অন্য কোনো একটা আমরা যদি বই বা কাপড় যদি রাখি তাহলে সেটা ধীরে ধীরে জলটা উপরে উঠে পুরো কাপড়টা ভিজে যায়, পুরো বইটা ভিজে যায়। তাহলে ভিজে মানে কি তরলটা ধীরে ধীরে উপর দিকে উঠছে। এই যে তরলের যেটা আরোহণ এটা কিন্তু স্পর্শকোণের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? যদি স্পর্শকোণের মান যদি 90 ডিগ্রি অপেক্ষা যদি কম হয় তাহলে তরল উপরে উঠে, আর 90 ডিগ্রি যদি অপেক্ষা যদি বেশি হয় তাহলে তরল নিচে নামে। এই ধর্মটাকে বলা হয় কৈশিকতা। এই যে ধর্মটা এটাকে বলা হয় কি কৈশিকতা। তাহলে কৈশিকতা জিনিসটা কি না, কৈশিক মানে আমরা জানি খুব সরু। কৈশিকতা অর্থ হচ্ছে কি খুব সরু। তাহলে খুব সরু কোনো একটা নল কোনো তরলে যদি নিমজ্জিত করা হয় তাহলে অনেক সময় তরল উপরে উঠে আবার অনেক সময় নিচে নেমে যায়। এই ধর্মটাকে বলা হচ্ছে কৈশিকতা। বোঝা গেছে? আর কৈশিক নল মানে হচ্ছে খুব সরু একটা নল। এই যে কাপড় দিয়ে যে জলটা যেটা ধীরে ধীরে উপর দিকে উঠছে, উপর দিকে উঠা মানে কি কাপড়ের মধ্যে ছিদ্র আছে, তো সেই প্রত্যেকটা অনেকগুলো ছিদ্র মিলে পড়ে একটা কি হয় একটা নল তৈরি করে। কাপড়ে যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো মিলে তৈরি হচ্ছে কি একটা নলের মতো তৈরি করে, যে নল দিয়ে তলটা ধীরে ধীরে উপরে উঠে। ঠিক। আর মানে বই বা কাগজের ক্ষেত্রেও আমরা সেম জিনিস পাই। বই বা কাগজের ক্ষেত্রে খালি চোখে আমরা বুঝতে পারি না ছিদ্রগুলা, কিন্তু তার মধ্যে ছিদ্র থাকে, তাছাড়া জলটা যাবে কি করে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই ধর্মটাকে আমরা বলছি কি কৈশিকতা। এই কৈশিকতা যেটা তলটা উঠছে বা নামছে সেটা কিন্তু উঠা নামাটা যেটা নির্ভর করে সেটা পৃষ্ঠটানের উপর নির্ভর করে। পৃষ্ঠটানে যেটা উপর উঠায় বা নিচে নামায়। আমরা একটা নল নিচ্ছি, এটা একটা পাত্রের মধ্যে নিমজ্জিত করা হয়েছে, এর দূরত্ব পর্যন্ত তরল আছে। আচ্ছা, তরল যেটা উপর উঠছে তখন কি হচ্ছে অবতল তল এইভাবে সেটা তৈরি হচ্ছে। এটার স্পর্শ বরাবর কোণ পাবো আমরা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা, তাহলে এই কোণটা আমরা থিটা পাবো। আচ্ছা, এই দিকে পৃষ্ঠটান টি ক্রিয়া করে, তাহলে টি এর অনুভূমিক উপাংশ এদিকে কত পাবো টি কস থিটা, আর এইদিকে যেটা পাবো সেটা হচ্ছে কত টি সাইন থিটা। আছে? আচ্ছা, একই রকমভাবে এইদিকে আমাদের টি কাজ করবে, তাহলে টি এর এদিকে একটা উপাংশ পাবো টি কস থিটা, এদিকে হচ্ছে টি, আর এদিকে কত পাবো টি সাইন থিটা। এই নলের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, নলের ব্যাসার্ধ হচ্ছে কত আর। এরপর উপর তলটা যেটা সেটা এরকম একটা বৃত্ত তৈরি করবে। তাহলে উপর অংশটা হচ্ছে গোল, তাহলে উপর অংশটা যদি গোল হয় আর দৈর্ঘ্যটা এই ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা এটার দৈর্ঘ্যটা কত পাবো, অর্থাৎ পরিধি মানে কত 2πr, এটা হচ্ছে আমাদের পরিধি। এরপর দেখো তাহলে প্রত্যেকটা বিন্দুতে টি কস থিটা উপর দিকে আর অনুভূমিক দিকে হচ্ছে কত টি সাইন থিটা, তাহলে এই টি সাইন থিটা এই টি সাইন থিটা এদিকে টি সাইন থিটা পাবো এদিকে টি সাইন থিটা পাবো, তাহলে প্রত্যেকটা টি সাইন থিটা অপর একটা টি সাইন থিটাকে কী করবে না প্রতিমিত করবে। তাহলে টি সাইন থিটা যেটা সেটা হচ্ছে আমাদের অকার্যকর উপাংশ, তাহলে তলটা যেটা উপর উঠছে সেটা কার জন্যে টি কস থিটার জন্য উপর দিকে উঠছে। তাহলে টি কস থিটা মানে আমরা কি জানি বা পৃষ্ঠটান সম্পর্কে আমরা কি জানি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কত 2πr, তাহলে মোট ঊর্ধ্বমুখী বল এটা যদি আমরা F1 বলি এটা হচ্ছে কত 2πr ইন্টু টি কস থিটা, এটা হচ্ছে মোট ঊর্ধ্বমুখী বল। আচ্ছা, এরপর তলটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এইখানে একটা রেখা আমরা কল্পনা করছি, এই উচ্চতাটা হচ্ছে কত এইচ, তাহলে এই উচ্চতা যদি উপর উঠে এই যে তলীয় স্তম্ভের ওজন যেটা সেটা কী হবে ঊর্ধ্বমুখী বলের সঙ্গে সমান, কারণ ওজনটা তো নিচের দিকে কাজ করে। তাহলে এই অংশটা যেটা আয়তন সেটা হচ্ছে কত πr²h, এটা আয়তন, তার সাথে আমরা ঘনত্ব রো গুণ করছি তলস্তম্ভের ভর হয়ে গেল, তার সাথে আমরা জি গুণ করছি তলস্তম্ভের ওজন হয়ে গেল। আর এই যে এই অবতল অংশটা যেটা আছে এই অবতল অংশটাতে একটা আমাদের কিছু পরিমাণ তল আছে, তাহলে তার আয়তন যদি আমরা ভি বলি, তার আয়তন যদি আমরা
ভি বলি, তাহলে তার ঘনত্ব হচ্ছে রো। ভি রো করলে আমরা কি পাবো? ভর পাবো। আর তার সাথে জি গুণ করলে আমরা কি পাবো? না ওজন পাবো। তাহলে এটা হচ্ছে মোট তরলের ওজন, যেটা নিচের দিকে কাজ করবে, এটাকে আমরা বলছি F2। এরপরে এটা যদি সাম্য অবস্থায় থাকে তাহলে ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বলের সঙ্গে সমান। তাহলে আমরা কি করবো এখানে? না F1 সমান F2। তাহলে আমরা লিখতে পারি 2 পাই আর টি কস থিটা ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ রো জি প্লাস ভি রো জি। দিস এমপ্লাইজ 2 পাই আর টি কস থিটা ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে যদি আমরা রো জি যদি কমন নিই তাহলে আমরা কি পাবো? পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি। আচ্ছা এই যে অবতল অংশটা কার্ভটা যেটা সেটা খুব ক্ষুদ্র, তো তাহলে এই অংশটা খুব ক্ষুদ্র পাবো আমরা। তাহলে ভি খুব ক্ষুদ্র হওয়ায় উপেক্ষা করা হলো। তাহলে এই অংশটা যদি আমরা নেগলেক্ট করে দিই তাহলে কি লিখবো? দিস এমপ্লাইজ 2 পাই আর টি কস থিটা ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ রো জি। তাহলে আর একটা আর ক্যান্সেল হয়ে গেল, পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে এইচ সমান কত লিখবো? 2t cos থিটা বাই আর রো জি। এটা হচ্ছে তলের আরোহণ বা অবরোহণ। যদি এই অংশটা যদি ধ্রুবক থাকে, এই পার্টটা 2t cos থিটা বাই রো জি, তাহলে এখান থেকে লেখা যায় এইচ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর। এইচ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর, এটাকে বলা হয় জুরিনের সূত্র। এটাকে আমরা বলছি কি? জুরিনের সূত্র। তাহলে জুরিনের সূত্র হচ্ছে কোনটা? না তলের আরোহণ বা অবরোহণ কৈশিক নলের ব্যাসার্ধের সঙ্গে ব্যাসানুপাতিক। নলটা যত সরু হবে তত বেশি পরিমাণ তরল উপর উঠবে এবং বেশি পরিমাণ তরল নিচে নামবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের পৃষ্ঠটান সম্পর্কিত আলোচনা। আর যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তাহলে আমি পরের ভিডিওতে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।